তারা কিন্তু উন্মুখ হয়ে আছে আমি কখন বলবো যে প্রধানমন্ত্রী কবে দেশে ঢুকবে, তিনি কয় তারিখে দেশে ঢুকবে, মানে ওনারা আসলে কথা শুনতে চান। একেবারে আমি যদি বলি যে ভাই ঈদের পরে এত তারিখে ঢুকবে, ওনারা এটা শুনতে চান। কিন্তু আমি তাদেরকে আন্ডারএস্টিমেট করি না। আমি এটাও মনে করি যে যারা আমাদের নেতা কর্মীরা আছে, জয় বাংলা নেতা কর্মী, বাংলাদেশের মুক্ত বুদ্ধির কিন্তু বিভিন্ন ভাগ আছে। একটা হচ্ছে সরাসরি আওয়ামী লীগ রাজনীতি করে, আওয়ামী লীগের কর্মী, এরকম একটা অংশ আছে। আরেকটা অংশ আছে মুক্তিযুদ্ধ মুক্তি বুদ্ধির। তারা যে নট নেসেসারিলি আওয়ামী লীগকে সবসময় মানে সাপোর্ট দিয়েছে এরকম না, কিন্তু তারা মুক্তিযুদ্ধের পক্ষে। আর আরেকটা অংশ আছে যে যারা লাল বাহিনী হয়েছিল এখন আবার ঠিক জায়গাতে ইতিহাসের সঠিক রাস্তাতে চলে এসছে। তো সবাই এটা আমার কাছে চায়, কিন্তু তাদের একটা বোঝার ব্যাপার আছে। আমি একটু হিন্টস দেই, তাহলে অনেকে বুঝবে। ধরা যাক ইসমাইল ভাইকে আমি কানাডা চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান বানাবো, আমার সেই ক্ষমতা আছে, ঠিক আছে? এখন আমি আমি চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে এমন, এই চেম্বার অফ কমার্সের অমুক ওইটা, এই ওরে ইলেকশনে ওরে এতগুলা ভোট, মানে আমি কিন্তু এই পদ্ধতিতে এই কাজটা করতে পারি। কিন্তু আমি যেহেতু একজন পরিচিত মানুষ, আমার সমাজে একটা অবস্থান আছে, এটা একটা রেকর্ডে থেকে যাবে। ফলে আমি যেটা করেছি, আমি খন্দকার ইসমাইল ভাইয়ের আশেপাশের অনেকগুলো এলাকা রেকি করে আমি একটা 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 করে ওই জায়গাগুলো এমন ভাবে করেছি যেন অ্যাপারেন্টলি পুরো ব্যাপারটা যে উনি ওই জায়গাতেই বসবেন, কিন্তু সবকিছু ঠিক থাকে। তো এই যে জঙ্গিবাদ বাংলাদেশে মাথাচাড়া দিয়েছে, যারা জঙ্গিবাদ বিরোধী রাষ্ট্ররা আছে বিভিন্ন দেশে সারা পৃথিবীর, তারা এটা বুঝতে পেরেছে যে ওই যে হিরোশিমাতে বোমা ফালানোর পরে এটা আমরা কি করলাম। তো দেখা যাচ্ছে যে একবারে ভয়ঙ্কর জায়গাতে এই দেশকে, এবং এখানে অনেকগুলো দেশ এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেই দেশের সাথে আবার ইন্টারডিলেটেড ভাবে পশ্চিমাদের যথেষ্ট শক্তির ব্যাপার স্যাপার আছে, তাদের ব্যালেন্সের ব্যাপার স্যাপার আছে। ফলে আমি কি তাহলে এটা বোঝানোর চেষ্টা করলাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে এইভাবে দেশে আনা বা এইভাবে আবার বাংলাদেশ আওয়ামী লীগ, না, ব্যাপারটা হচ্ছে খুবই ন্যাচারাল ওয়েতেই হবে। কিন্তু সাধারণ মানুষ যেভাবে ভাবে কাজটা ওইভাবে হয় না। আসলে আমাদেরকে দেখতে হবে যে আমেরিকার পজিশন কি। পরিষ্কার ভাবে আমেরিকার তুলসী গ্যাবার্ড যা বলার বলে দিয়েছে। আপনি বাংলাদেশের ইতিহাসে যেই রাষ্ট্রটিকে তলাবিহীন ঝুড়ি বলেছিল কিসিঞ্জার, আজকে তাদের প্রধান একজন নিরাপত্তার প্রধান, গোয়েন্দা প্রধান, তিনি আজকে এসে ইন্টারভিউর ভিতরে একটা বড় অংশ বাংলাদেশকে নিয়ে বলছেন, এবং তিনি যা বলেছেন এটা হচ্ছে এমন যে বাংলাদেশ জঙ্গিবাদের দিকে প্রবলভাবে ধাবিত হয়েছে। আর কিছু যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলবে আমেরিকার অবস্থানটা কি। এখনো পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের একটা বড় ধরনের ক্ল্যাশ আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন এই ঘাটতারামি আচরণটা করবে, এবং ইউনুসেরও একটা বড় হয়তোবা মানে সে শক্তি এখান থেকে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু ইভেন্চুয়ালি সোভিয়েত, তারপরে ইন্দো অ্যান্ড মার্কিন, এই তিনটা শক্তি কিন্তু এখন খুবই একসাথে একই বলয়ে আছে। অর্থাৎ তারা নীতিগতভাবে একটা জিনিস নিশ্চিত হয়েছে যে এই যে বাংলাদেশের জঙ্গি সরকারটা আছে, এইটা একটা ভয়ঙ্কর বিস্ফোরা, এবং এইটাকে রিমুভ করতে হবে। এইটা রিমুভ করার মানে কি এইটা যে বাংলাদেশ আওয়ামী লীগকে এসে এখানে বলবে যে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে থাকবে? নো, ইটস নট লাইক দ্যাট। তারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে যেতে চাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়া মানে যেই গত 7-8 মাসে যে প্রক্রিয়াটা একটা ফেসিস্ট, একটা সেনাবাহিনী ব্যাকড, একটা ভয়ঙ্কর জঙ্গি দলের উত্থান হয়েছে, যারা ইলেকশন চায় না, যারা সমস্ত কিছু দাবিয়ে রাখতে চায়, এদের ব্যাপারে এই তিনটা পরাশক্তি নিশ্চিত, এবং জাল কিন্তু ক্রমাগতভাবে বোনা হচ্ছে। এই জন্য যখন সবাই অনেক অস্থির হয়ে যায় এবং আমাকে প্রশ্ন করে যে ভাই কোনো ভালো খবর আছে কিনা, কি হবে না হবে, আমি জিনিসটা বোঝার চেষ্টা করি যে স্মুথলি অনেকগুলো কাজ অনেক রাষ্ট্র চিন্তা ভাবনা করছে। বাংলাদেশ এন্ড অফ দ্য ডেতে কাগজে কলমে সার্বভৌম রাষ্ট্রই, তার জনগণ সিদ্ধান্ত নেবে, এবং জনগণ যাতে সিদ্ধান্ত নিতে পারে এবং এইভাবে কয়েকটা গুন্ডা মাস্তান পরিবেষ্টিত হয়ে বাংলাদেশ যাতে না চলতে পারে,
অনেকগুলো রাষ্ট্র এটা নিয়ে কাজ করছে। ফলে আমরা প্রশ্নে ফেরত যাই, তুলসী গাবার্ড যা বলেছে এইটার ভেতরে আপনি লিটারালি দেখার থেকেও আপনি ইঙ্গিতগুলো লক্ষ্য করবেন, অর্থাৎ বাংলাদেশ কি এটা উনি বলে দিয়েছেন অলরেডি। এবং বাংলাদেশের ব্যাপারে যারা যারা চিন্তা করছে তাদেরকেও আপনি দেখতে পেয়েছেন 16ই মার্চ 17ই মার্চের যে বৈঠকগুলো হয়েছে সেখানে বাংলাদেশের তরফ থেকে যেই প্রতিবাদটা গেছে এই দখলদার বাহিনী থেকে, সেটা শেয়ার দিয়েছে কে? ফ্রান্স এমবেসি। আচ্ছা, ফ্রান্স এমবেসি বাংলাদেশ সরকারের একটা রিজয়েন্ডার শেয়ার দিবে এই কেরানি শফিকের বা ইউনুসের, এটা আমার কাছে অবিশ্বাস্য। এটা আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা। অন্তত পক্ষে আমার এই বয়সে এসে বাংলাদেশ কেন্দ্রিক ডিপ্লোমেসি আমি এখন পর্যন্ত যা দেখেছি, এইটা আমার কাছে খুবই আনপ্রেসিডেন্টেড। যেইটা আমি লক্ষ্য করতাম পিটার হাস থাকাকালীন সময় তারা এটা করতো। আপনি মানে অপরাধী তার পায়ের চিহ্ন ফেলে যায়, এই ঘটনাটা না ঘটালে কিন্তু আপনি অনেক কিছু যোগ বিয়োগ করতে আপনার একটু কঠিন হতো। ফলে আমি আমার কথার সামারিটা হচ্ছে এমন যে মার্কিনীরা এই সরকার থাকবে না, এই ইউনুস গভর্নমেন্ট থাকবে না, একে উপড়ে ফেলা হবে। এবং ইউনুসের সারা পৃথিবীতে এমন এনকোয়ারি শুরু হবে ও কোথায় কি করেছে না করেছে, এগুলো আস্তে 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 শোনেন, পতন যখন হবে তখন একটু ভয়ঙ্কর লেভেলের হবে। কারণ তারা যা করেছে 5ই অগস্ট পর থেকে এখন পর্যন্ত সেটা ভয়ঙ্কর। আপনি জানেন যে যে ডিপ্লোম্যাটটার সাথে আমি আমি এই যে সেন্ট্রাল লন্ডনের মিটিংটার কথা বলেছি, উনার কিন্তু বাংলাদেশের, ধরেন বাংলাদেশে কি হলো না হলো সেটা তাদের অন্য জায়গাতে কনসার্নের ব্যাপার, মৌলবাদের দিক থেকে ইন্টারেস্টের জায়গা, কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি অ্যাটাক করা, মুক্তিযুদ্ধকে অ্যাটাক করা, এগুলো উনার আসার কথা ছিল না। কিন্তু আমি তাকে দেখলাম যে দ্যাট ম্যান ওয়াজ সো সরি। এগুলো দেখে সে বলেছে যে এই বাড়িতে আমি নিজে গেছি, এই বাড়িতে আমার সিগনেচারও আছে ওই খাতার মধ্যে। এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যে তোমাদের দেশে বলে যে পলিটিক্যাল ক্ল্যাশ হতে পারে, পলিটিক্যাল ক্ল্যাশ হবে, কিন্তু তোমাদের দেশে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে মানে একটা অংশ এই ইতিহাসকেও রেসপেক্ট করে না, তারা কাউকে রেসপেক্ট করে না, অর্থাৎ তাদের অনুসরণীয় কোনো ব্যক্তিত্ব নাই। এই জন্য তারা আইডেন্টিটি লেস, আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। আমি একটা লম্বা আলোচনা করেছি, আমার ধারণা যারা বোঝার তারা বুঝবে। এক ভদ্রলোক আপনার লিখেছেন জর্জ সরোজ সবকিছু করছে, হি ইজ রাইট। যে ভদ্রলোক লিখছেন তাহাজুল ইসলাম, তিনি সঠিক কথা লিখেছে। জর্জ সরোসের ছেলে এই যে অ্যালেক্স সরোস, এই লোকটি একটা হিউজ পরিমাণ ফান্ডিং এখানে করেছে। এখানে মাথায় রাখতে হবে একক ব্যক্তি এখানে জড়িত না। এবং আমার সোর্স আমাকে পরিষ্কারভাবে একটা কথা বলেছে, সেটা হচ্ছে 2023 সালের এপ্রিলের পরে মাহফুজ, আসিফ, নাহিদ এই তিনজন দোহাতে যায়, দোহা থেকে তারা মুভ করে হচ্ছে পাকিস্তানের করাচিতে। এবং আমাকে আরেকটা তথ্য দিয়েছে যেটা আমি ফার্দার এনকোয়ারি করছি বলে আসলে আমি এটা নিয়ে লেখালেখি করিনি। তার দাবি মতে আজমি যে আছে, এই যে গোলাম আজমের ছেলে আজমি, আজমি কিন্তু পুরোটা সময় যে বলা হচ্ছে যে সে বন্দী ছিল, এইটা উনি আমার কাছে ডিনাই করেন। উনি বলে যে নো, ইটস নট ট্রু। আজমি একটা লম্বা সময় বাইরে ছিল, একটা সময় সে করাচিতে ছিল। তার কিছু আমাকে শেষ কিছু সোর্স কিছু ইনফরমেশন দিয়েছে, আমি এটা ভেরিফাই করছি, ওইটা নিয়ে আমি কথাবার্তা এখন বলবো না। তো আমি এখন যতটুকু বলেছি ধরে নিতে হবে এটা একটা ইনফরমেশনই, আমি ফর্মালি কিছু বলিনি। কিন্তু এখানে আমি একটা কথা বলি শুধু, আজমি সম্পর্কে, ব্রিগেডিয়ার আজমি সম্পর্কে, যে কর্নেল হাসিন আছেন তিনি বলেছেন যে ওই যে আয়নাঘর যখন উদ্বোধন হলো তখন তিনি হাসিন সাহেব বলেছেন যে আজমি সাহেব তো বিরিয়ানি খেয়েছেন বা কিছু একটা খেয়েছেন, উনি সবসময় উনি এসি রুমে ছিলেন। এইটা কিভাবে হলো? তার মানে ঘটনা একটু জটিল সম্ভবত। আজমি সাহেব বিরিয়ানি খেয়েছেন, কাচ্চি খেয়েছেন বা কিছু একটা, মাঝে মধ্যেই কাচ্চি খেতেন, আর এসি রুমে তিনি ছিলেন। তিনি আয়না ঘরের কি বুঝবেন? এইটা 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 নিশ্চিত থাকা যেতে পারে যে তার যে কান্না, তার যে ফেক কান্না, এগুলো কোনোটাই সত্যি না। হাসিনের ব্যাপারেও আসছি আমি, হাসিনের ব্যাপারেও আসলে দর্শকদের একটু জানার প্রয়োজন। বাট তার আগে এইটা ক্লিয়ার করে নেওয়া উচিত যে এই জায়গাটাতে, এবং এই যে আমরা শুনেছি যে এলজিবিটি যারা আছে, এলজিবিটি তাদেরকে নানানভাবে ফান্ডিং করা হয়েছে,
দেখুন, মানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে মুক্তবুদ্ধি, মুক্তিযুদ্ধ, প্রগতিশীলতার একটা চর্চা ছিল। আমি ব্যক্তিগতভাবে সবসময় মনে করতাম যে একজন ট্রান্সজেন্ডার বলেন, একজন ভিন্ন সেক্সুয়াল ওরিয়েন্টেশনের ব্যক্তি বলেন না কেন, এগুলাকে আমি ব্যক্তিগতভাবে একটু আম দেখার চেষ্টা করতাম এইভাবে, মানবিকভাবে, যে স্বাভাবিক, আমরা যদিও ওইটাও স্বাভাবিক। একজন মানুষ যদি মানে ভিন্ন সেক্সুয়াল ওরিয়েন্টেশনের হয়, পশ্চিমা দেশে ওইটাই স্বাভাবিক, আমরাই বরঞ্চ ওটাকে অস্বাভাবিক মনে করি। আমি দেখার চেষ্টা করতাম পশ্চিমের চোখ দিয়ে। এবং এই যে হোচিমিন ইসলাম নামটা নিতেই হয়, এরা নানান সময় যখন বিপদে আপদে পড়তো, এদেরকে যখন মোল্লারা নানান রকমের কথাবার্তা বলতো, আমার তখন খারাপ লাগতো। আমার কাছে মনে হচ্ছে যে না, এদেরও এইভাবে তাদের উপরে অ্যাটাক, এগুলো অনুচিত। এই মানুষগুলো ভাবা যায় টাকা খেয়ে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল। এবং এই যে আসিফ মাহতাব উৎস নামে যে ছেলেটার কথা আপনি প্রায় শোনেন, যে আপনার ট্রান্সজেন্ডার শরীফা নিয়ে কথাবার্তা বলছে, ও ওদের পেরোলে ছিল, এটা আপনি জানেন? না, এটা জানেন না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মানে গোয়েন্দা জালটা একটা বড় একটা ব্যাপার, যে এত হাত ঘুরে অনেককে দিয়ে কাজ করানো হয়, যে ও যে আসলে কার জালে হয়ে কাজ করছে, একটা সময় সে মনে করবে যে আমি মনে হয় সঠিক কাজটাই করছি। ধরা যাক উৎস এই ব্যাপারটা নিয়ে কেন সরব হলো, সে চিন্তা করছে যে আমি ইসলামের পক্ষে বলছি, এই করছি সেই করছি, তো তাকে তো উস্কে দেওয়ার লোক আছে। এই যে সে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম নানান ভাবে করেছে, এগুলোর তো লোক আছে, তাকে প্রমোট করার লোক আছে। তাকে যারা এসে ওই খোঁচাচ্ছে যে আপনি একটু বলেন, আপনি একটু বলেন, তারা কার হয়ে কাজ করে, আবার তাদেরকে যে খোঁচাচ্ছে তারা কাজ হয়ে কাজ করে। ফলে এটা একটা লম্বা লেয়ার আছে। এবং আসলে হয় কি, ওই যখন একটু বেশি মানুষ জেনে যায় বা অনেক কিছু সম্মুখীন হয়, তখন এমন একটা অবস্থা হয় কোনটা ছেড়ে কোনটা বলবো, এবং তখন এই পৃথিবীটাকে এমন ভাবে দেখার অবস্থা তৈরি হয় যে আসলে যা দেখি তাই বুঝি, মনে হয় যে এটা অমুক করাচ্ছে তমুক করাচ্ছে। আমার লাইফে আমি এমন সব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি গত 7-8 মাস ধরে, যে এখন যদি ফেসবুকে আপনি হিরো আলম বারবার ফিরে আসছে, বা জায়েদ খানকে বারবার দেখানো হচ্ছে, এই দুজন কেন বারবার ফিরে এই স্ক্রিন দখল করছে, এই যে বারবার আমাদের নিউজ ফিডে ওরা দুজন আসছে, কেন আসছে, এইটাও ভাবার একটা ব্যাপার। বিশ্বাস করেন, ফেসবুক জানে কোন দেশে কাকে কখন কোনটা নিয়ে ব্যস্ত রাখতে হবে। ইউটিউব জানে কোনটা কখন কাকে ট্রেন্ডিং করতে হবে। এগুলো প্রত্যেকটা জিনিস একটা গভীর ক্ষমতাশালী লোকদের একটা হাতের অংশ। বিশ্বাস করেন ইসমাইল ভাই, আমার এই আজকের বক্তব্যটা অনেকের কাছে ডিফারেন্ট লাগতে পারে, মনে হতে পারে, অনেকে আমার যেহেতু আমাকে মনে করে যে নিজুম ভাই আসলে ফালতু কথা বলার লোক না, উনি বুঝেই কথা বলে, এটা 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 আমার শত্রুরাও মনে করে। ফলে আমি যে কথাগুলো বলছি, আমি তো বুঝে বলছি। ধরা যাক, আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই। ধরা যাক আমাদের বাংলাদেশের ফেসবুকে আপনি হঠাৎ করে লক্ষ্য করলেন, এই যে তনু নামে একটা মেয়ে আছে, যে কাপড় বিক্রি করে, তার একটা হাজবেন্ড মারা গেল তনি, কয়েকদিন। তনি, 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 তনি। তনি তনি সেই ভদ্রমহিলার সাথে আরেক আরেক ভদ্রমহিলার মারামারি লেগেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে ওই যে লায়লা এবং ওই ছেলেটার নাম যেন কি, ওই যে টিয়া পাখির মতো তার চুলগুলো হ্যাঁ, করেছে, হ্যাঁ, ওই যে মামুন, কিউট একটা মামুন, ছেলে, মামুন, সুন্দর ছেলেটা, দেখতে সুন্দর, মামুন, কিন্তু মামুন, খুবই মামুন, চাপড়ি টাইপের আর কি, বা ছেলেটা মামুন, আসলে, মামুন, মামুন, হ্যাঁ মামুন, মামুন মামুন। মামুন মামুন সেটার জন্য আমার ইন সাম কটেজটা খারাপ লাগে, এই মহিলার পাল্লায় পড়ছে। যাই হোক, কিন্তু এই জিনিসগুলো আপনি যে এত দেখছেন, আপনার কাছে মনে হচ্ছে না যে পাবলিক বেশি ক্লিক করেছে বলে এটা দেখা যাচ্ছে? আপনার কাছে এমন হ্যাঁ, মনে হ্যাঁ, হতে তাই পারে না মনে যে, হচ্ছে, তাই মনে হচ্ছে। কিংবা আমি যখন ফেসবুকে যাই তখন দেখি রিলস এর মধ্যে বা আমার হোম ফিডে এরা আসে, আমি তো এদেরকে হুম, ফলো করি না। সো জি, আমি জি। এত মানুষের নাম জানলাম কিভাবে? অনেকে আবার বলতে পারে যে আপনি এদের নামও জানেন। আমি জানি না এমন মোটামুটি অনলাইনে কিছু নাই, সবই লক্ষ্য করি, এভরিথিং, এবং মনোযোগ দিয়ে দেখি আবার। এগুলারও একটা গভীর দর্শন আছে। হিরো আলম আপনার স্ক্রিন দখল করে নেওয়া, এই লায়লা মামুনের দ্বন্দ্ব, এই তনি, তারপর হচ্ছে ওই মহিলার মারামারি, হুম, এগুলো যখন আপনার সামনে চলে আসবে, আমি আপনাকে আজকে একটা তথ্য দিই। তথ্যটা হচ্ছে এমন যে
আপনি কি জানেন যে আহ, আগামী আপনার আগামী 2-3 দিন পরে ট্রাম্পের একটা পাছাতে একটা ফোড়া হয়েছে, সেটা একটা অপারেশন হবে, এটা আপনি জানেন? না, এটা এখনো খবর পাইনি। এটা রিলস আকারে আসেনি এখন পর্যন্ত। আচ্ছা। আচ্ছা, আপনাকে আমি আরেকটা তথ্য দিই। সেটা হচ্ছে গাজাতে অনেকগুলো মানুষকে খুন করে ফেলা হয়েছে। জি, 900-র উপরে। এই যে আমি আপনাকে দুটো তথ্য দিলাম, এর প্রথম তথ্যটা হচ্ছে মিথ্যা তথ্য, এটা সত্য তথ্য না। আচ্ছা। কিন্তু এই দুটা তথ্যের মধ্যে আপনি কোনটাতে বেশি মজা পেয়েছেন? ট্রাম্পেরটা। ট্রাম্পেরটাতে না? না, আলোচনা যদি করতে হয় তাহলে মানুষ কোনটা নিয়ে আলোচনা করবে?